আজ আমরা বারুইপুর পশ্চিমকে দেখব, কিন্তু একটু অন্যভাবে, শুধু ভোটের অঙ্ক দিয়ে নয়, বরং ডেটা ভিত্তিক শাসনের একটা মডেল হিসাবে। আসুন রাজনীতির বাইরের জগৎটা একটু ঢু মারা যাক, যেখানে আসল ফোকাসটা হলো মানুষের সমস্যা আর তার সমাধান। চলুন ডেটা আর বাস্তবতার গভীরে গিয়ে দেখি এই কেন্দ্র আমাদের কি শেখাতে পারে। আমাদের এই যাত্রাপথে আমরা মোট ৬টা ধাপে এগোব। প্রথমে আমরা বুঝব বারুইপুরের মাটির টান, তারপর দেখব ব্যালট বাক্স কি বলছে, জানব জনমতের আসল কারণগুলো কি, ক্ষমতার বিন্যাসটা কেমন, আর সেখান থেকে একটা কার্যকরী শাসনের রূপরেখা তৈরি করে শেষে দেখব বিশ্বাস অর্জনের রাস্তা কোনটা। যে কোনো জায়গার রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়। বারুইপুর পশ্চিমের আসল গল্পটা কিন্তু এর ভূগোল আর সমাজের বুননের মধ্যেই লুকিয়ে আছে। মানচিত্রে দেখুন, পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপকূলীয় বদ্বীপ অঞ্চলের মধ্যেই পড়ছে বারুইপুর পশ্চিম। এই যে ভৌগোলিক অবস্থান, এটাই কিন্তু এখানকার মানুষের জীবনজীবিকা থেকে শুরু করে দৈনন্দিন চ্যালেঞ্জ সবকিছুকে একটা নির্দিষ্ট খাতে বয়ে দেয়। এখানকার জনসংখ্যার দিকে যদি তাকাই, তাহলে একটা বেশ মিশ্র সমাজের ছবি দেখতে পাবো আমরা। প্রায় ৯৬% মানুষই বাংলাভাষী। ধর্মীয় দিক থেকে দেখলে প্রায় ৬৩% হিন্দু আর ৩৫% মুসলিম। কিন্তু যে সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ তা হল তফসিলি জাতির জনসংখ্যা, প্রায় ৩৮%। এর মধ্যে মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মতো গোষ্ঠীর উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। আর তাদের কিছু নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, যা এখানকার রাজনীতিকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। এখানকার মানুষের দিন কাটে মূলত চাষবাস আর মাছ ধরেই, কিন্তু একটা বড় সমস্যা হলো বেকারত্ব, যা বেশ চরমে। আর এর ফল কি হচ্ছে? অনেক যুবক, অনেক তরুণ কাজের খোঁজে পাড়ি দিচ্ছে উপসাগরীয় দেশগুলোতে। এতে পরিবারে টাকা এলেও সমাজে একটা শূন্যতা, একটা অস্থিরতাও কিন্তু তৈরি হচ্ছে। পরিকাঠামোর দিকে তাকালে একটা অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। একদিকে দেখুন, ১০০% গ্রামে বিদ্যুৎ আর জল পৌঁছে গেছে। এটা সন্দেহসিদ্ধ একটা বড় সাফল্য। কিন্তু ঠিক তার উল্টোপিঠে মাত্র ৬১% গ্রামে পাকা রাস্তা আছে, আর গণপরিবহন তো আরও কম, মাত্র ২৪% গ্রামে। তার উপর রয়েছে নিয়মিত বন্যার ভয়, যা যোগাযোগ আর অর্থনীতি দুটোকেই পঙ্গু করে দেয়। তো এই যে মাটির বাস্তবতা, এই যে দৈনন্দিন জীবনের লড়াই, এগুলো ভোটের বাক্সে কিভাবে ধরা দিচ্ছে? চলুন এবার সেই সংখ্যাগুলোর দিকে তাকানো যাক, কারণ সংখ্যাগুলো এমন অনেক গল্প বলে যা আমরা খালি চোখে দেখতে পাই না। এই রাজনৈতিক বদলের একটা খুব স্পষ্ট ছবি আমরা দেখতে পাই ভোটের পরিসংখ্যানে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট শেয়ার ছিল কোথায়? মাত্র ৭.৬%। আর ২০২১-এ এক লাফে সেরে গিয়ে দাঁড়ালো ২৮%। এই বিরাট পরিবর্তনটা কিন্তু একটা বড় রাজনৈতিক ঢেউয়ের দিকে ইঙ্গিত করছে। মাত্র ৫ বছরে প্রায় ৭ গুণ বৃদ্ধি। ভাবা যায়? এই একটা সংখ্যাই তো একটা গোটা গল্প। সুতরাং এর পিছনের কারণগুলো বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম কি ঘটেছে। এবার চলুন গভীরে যাই, কেন ঘটেছে সেই মূল প্রশ্নটার দিকে। এই যে এত বড় একটা পরিবর্তন, এর পেছনের আসল চালিকা শক্তিগুলো কি ছিল? মানুষের মনে যে অসন্তোষ জমেছিল, তার পেছনে মূলত ৬টা কারণকে চিহ্নিত করা যায়। যেমন ধরুন, ওই যে কাটমানির সংস্কৃতি, স্কুল নিয়োগের সেই বিরাট দুর্নীতি, নাগরিকত্ব নিয়ে তৈরি হওয়া উদ্বেগ, ভোটের পরের হিংসা আর নিরাপত্তার অভাব। এর সাথে যুক্ত হয়েছে সংখ্যালঘু তোষণের অভিযোগ, আর অবশ্যই যুবকদের বেকারত্ব আর অর্থনৈতিক স্থিতিহীনতা। এই প্রত্যেকটা ইস্যুই কিন্তু মানুষের মনে গভীর দাগ কেটেছে। স্কুল নিয়োগ দুর্নীতির ব্যাপ্তিটা ঠিক কতটা ছিল সেটা বোঝানোর জন্য বোধহয় এই একটা সংখ্যাই যথেষ্ট, ২৫,৭৫৩। হ্যাঁ, ২৫,৭৫৩টা শিক্ষক আর শিক্ষাকর্মীর পদ হাইকোর্ট এক কথায় বাতিল করে দেয়। এর প্রভাব যে কত হাজার পরিবারের উপর পড়েছে তা সহজেই অনুমেয়। আর এই ঘটনার পর যা হওয়ার তাই হয়েছে। বলা হচ্ছে শাসক দলের উপর থেকে মানুষের বিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এই একটা কথাই যেন মানুষের সব হতাশা আর আস্থার সংকটকে একবারে প্রকাশ করে দেয়। দেখুন, যখন স্কুল নিয়োগ দুর্নীতি বা কাটমানির মতো বিষয়গুলোর সামনে আসে, তখন জনমনে একটা স্বাভাবিক ক্ষোভ তৈরি হয়, রাজনৈতিক পরিবেশও গরম হয়ে ওঠে। ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই কিন্তু আমাদের সাংবিধানিক মূল্যবোধগুলো খুব প্রাসঙ্গিক হয়ে পড়ে। আমাদের সংবিধান বলে, ব্যক্তিকে আক্রমণ না করে ব্যবস্থার ভুলগুলো নিয়ে আলোচনা করতে হবে, আর সেই আলোচনা হতে হবে মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল। বেশ, এবার চলুন বারুইপুর পশ্চিমের রাজনৈতিক ক্ষমতার যে দুটো প্রধান কেন্দ্রবিন্দু, তাদের শক্তি আর দুর্বলতাগুলো একটু পাশাপাশি রেখে বিচার করা যাক। একদিকে আছেন বর্তমান বিধায়ক বিমান ব্যানার্জি,
তিনি একজন পোড় খাওয়া নেতা, এলাকায় নামডাক আছে, দলের সংগঠনও তার হাতে। কিন্তু তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে না, আর দলেরই কিছু পুরনো সমর্থক তার থেকে দূরে সরে গেছেন। অন্যদিকে রয়েছে বিজেপি। তাদের শক্তি কি? ওই যে দ্রুত ভোট বাড়ছে আর প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা তাদের পালে লেগেছে। কিন্তু তাদের দুর্বলতাও আছে। স্থানীয় স্তরে তেমন কোনো বড় মুখ নেই, আর তৃণমূলের যে গভীর সাংগঠনিক শিকড়, সেটাকে টপকানো কিন্তু সহজ কাজ নয়। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার একটু সমাধানের দিকে তাকানো যাক, তাই না? এই যে এত ডেটা, এত বিশ্লেষণ, এটাকে কাজে লাগিয়ে কি একটা কার্যকরী শাসনের মডেল তৈরি করা সম্ভব? এই সমস্যার সমাধানে সোর্স একটা চতুর্মুখী কৌশলের কথা বলছে। শব্দটা ভারী শোনালেও এর মানেটা খুব সহজ। আসলে এটা শাসনের 4টে স্তম্ভের কথা বলছে। প্রথমটা হলো জিরো টলারেন্স, মানে দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নয়। দ্বিতীয়টা স্থিতিশীলতা, মানে আইন শৃঙ্খলাকে ঠিক রাখা। তৃতীয় উদ্ভাবন, মানে প্রযুক্তির সাহায্য নিয়ে মানুষের কাছে পৌঁছানো। আর চতুর্থ হল সুরক্ষা, বিশেষ করে নারী সুরক্ষা এবং সবার জনকল্যাণ নিশ্চিত করা। এই কৌশলটাকে শুধু কথায় না রেখে কাজে পরিণত করার জন্য 3টে বড় প্রকল্পের কথা ভাবা যেতে পারে। 1. বারুইপুর জয়নগর বাইপাস আর তার সাথে জুড়ে থাকা রাস্তাগুলোর নেটওয়ার্ক তৈরি করা। 2. বারুইপুর মহকুমা হাসপাতালকে একটা আধুনিক স্বাস্থ্য হাবে পরিণত করা। আর 3. বেকার যুবকদের জন্য একটা ডিজিটাল স্কিলস পার্ক তৈরি করা। এই প্রকল্পগুলো থেকে রিটার্ন কি আসবে? দেখুন, হিসেবটা খুব পরিষ্কার। স্বাস্থ্যক্ষেত্রে 500-র বেশি নতুন চাকরি, টেকনোলজি সেক্টরে 1000-এর বেশি কাজ, যাতায়াতের সময় কমবে প্রায় 30%, আর কলকাতার হাসপাতালগুলোর উপর চাপ কমবে প্রায় 40%। এগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এগুলো মানুষের জীবনের সরাসরি পরিবর্তন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা খুব দরকার। আজকের দিনে প্রযুক্তি ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানোর সময় তাদের ব্যক্তিগত তথ্য আর সম্মতির বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের যে নতুন ডেটা সুরক্ষা আইন রয়েছে, সেই নৈতিকতার গণ্ডিটা কিন্তু মেনেই চলতে হবে। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার আমরা দেখব এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য যেটা, অর্থাৎ মানুষের বিশ্বাস অর্জন করা, সেই পথটা ঠিক কী রকম। কারণ এই বিশ্বাস ভোটের বাক্সের চেয়েও অনেক বড়। এই পুরো বিশ্লেষণের কেন্দ্রে একটা ধারণা কাজ করছে, যাকে বলা হচ্ছে গভর্নেন্স ROI। ব্যাপারটা খুব সহজ। এর মানে হল, সরকার যখন মানুষের কাজে লাগে এমন পরিকাঠামো, যেমন রাস্তাঘাট, হাসপাতাল তৈরি করে, নতুন চাকরির সুযোগ তৈরি করে, তখন তার বদলে শুধু ভোট ফেরে না, তার বদলে ফেরে মানুষের দীর্ঘমেয়াদী বিশ্বাস আর একটা উন্নত জীবনযাত্রা। এটা আসলে জনগণের জীবনে করা একটা বিনিয়োগ। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, মানুষের দৈনন্দিন জীবনের মূল সমস্যাগুলো সমাধানের উপর ভিত্তি করে ডেটা দিয়ে তৈরি করা একটা শাসনের রূপরেখা চিরাচরিত রাজনৈতিক আনুগত্যের থেকেও বেশি শক্তিশালী হতে পারে? এর উত্তর তো সময়ই দেবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, ভবিষ্যতের পথটা ডেটা আর মানুষের প্রয়োজনকে একসাথে মিলিয়েই তৈরি করতে হবে।